আমাদের তো কমিটি ভেঙে দিয়ে স্বরূপদা। 1 বছর ধরে আমাদের কমিটি বলে কিছু নেই। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর এই মুহূর্তে আমি যার সঙ্গে রয়েছি তাকে আপনারা এর আগেও ইটিভির পর্দায় দেখেছেন। চিত্ত কবিরাজ, ফাইট মাস্টার চিত্ত কবিরাজ অনেক কিছু উনি করে ফেলেন, মানে করে ফেলেন ইন দ্য সেন্স যে এমন কিছু কাজ উনি করে ফেলেন মানে যাতে পদে পদে ঝুঁকি থাকে। সে ঝুঁকির গল্প তো আপনারা আগে শুনেছেন, কিন্তু আজকে চিত্তবাবুর কাছে আমার আসা একটা কারণে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে টলিপাড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে ভালো করার চেষ্টা চলছে। কিন্তু সেই ভালো করার চেষ্টায় বা মেরামতের জায়গায় যাওয়ার আগে কি কি এমন ঘটনা ঘটেছে যা ভীষণ অনভিপ্রেত, না ঘটলেও পারত। আর কোন কোন অসুবিধার নানা সময়ে সম্মুখীন হয়েছেন চিত্ত কবিরাজ, সেই সব নিয়েই আজকে একটু আড্ডা দেব। ইটিভি ভারতে স্বাগত চিত্তদা। এতদিন কিন্তু আপনাদের মানে আমরা কোনো কথা বলতেও শুনিনি সেভাবে, যে অভাব অভিযোগ ওই একটু বললাম আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে এটা একটুখানি, না ঠিক আছে এটা কিন্তু দিদি এমনি আপনাকে বললাম, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব টেকনিশিয়ান ভাই, টেকনিশিয়ান দাদারা কোথাও গিয়ে যেন মন খুলে প্রাণ খুলে কথা বলছেন। চিত্ত কবিরাজ কি বলবেন? কেমন ছিলেন, কেমন আছেন, কেমন থাকার কথা ভাবছেন, আশা কি? নমস্কার। সবার প্রথম আমি বলি ইটিভি বাংলাকে ধন্যবাদ জানাই। আপনি যে কথাটা বললেন যে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিকে আগে যেরকম আমরা সব লুকিয়ে চুরিয়ে বলতাম কথাবার্তা, এগুলো এটা ঠিকই বলেছেন। মানে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতাম কিন্তু করতে পারতাম না, কথা ঠিকই বলেছেন। আমি একটা কথা বলি যে স্বরূপ বিশ্বাসের নাম তো সবাই জানে, তো তার নামের পেছনে আর একটা নাম কেউ কি জানে? ওনার নাম হচ্ছে আতঙ্ক। স্বরূপ বিশ্বাসের নাম আর একটা হচ্ছে আতঙ্ক। তার কারণ এটাই বলা উদ্দেশ্য, আমি তো বহুদিন ধরে ইউনিয়ন চালিয়েছি, আমি 50 মাস ইউনিয়ন চালিয়েছি। আমি প্রথম থেকেই স্বরূপদার সাথে ঝামেলা অশান্তি। স্বরূপদার সাথে আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে, স্বরূপদার থেকে আমি সিনিয়র, স্বরূপদার থেকে বেশি কাজ করেছি, বয়সেও সিনিয়র। উনি খালি একটা পদে আছে, উনার দাদা হচ্ছে মন্ত্রী, এছাড়া উনার কিন্তু ছিলেন। তো এর পরে কিন্তু উনার কিচ্ছু নেই ব্যাকগ্রাউন্ড, উনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিছুই জানেন না। উনি একটা পোস্ট পেয়ে গেছেন, উড়ে এসে কোথার থেকে এসে কেউ বসিয়ে দিয়েছে। আমরা কিন্তু পুরো গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু খেটে এই জায়গাটা তৈরি করেছি। আমার দাদা 35 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিকে, আমার 20 বছর হয়ে গেল। তো স্বরূপদা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের 26টা গিল্ড, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকে একটা স্বরূপদার প্রতি একটা ভয়, একটা আতঙ্ক। স্বরূপদা কোনোদিন ডাইরেক্ট ফোন করে না, আমরা দেখাতে পারি। স্বরূপদা হোয়াটসঅ্যাপ কল করে, তার কারণ হচ্ছে জানে রেকর্ডিং করতে পারবে না কেউ, রাত্রিরে 1টা বলুন, 1:30টা বলুন, 2টো বলুন, স্বরূপদার ফোন আসা মানে লোকের একটা ভয় ব্যাপার, এটা মানতেই হবে। এটা এটা আমি বলে না, আপনি অনেককে জিজ্ঞেস করবেন, তারা বলবে কিনা বলতে পারছি না, আমি এটা বলছি। স্বরূপদা ইন্টারভিউ দিতে গেল চ্যানেলকে বলে দিতে হবে, আর ইন্টারভিউটা এরমই দিতে হবে, স্বরূপদার ফেভারে দিতে হবে। স্বরূপদার এগেনস্টে কেউ ইন্টারভিউ দিতে পারবে না। আপনি বলুন না, এতদিন আপনি আমাকেই ইন্টারভিউ নিচ্ছেন, উনি শুনেছেন যে স্বরূপদার এগেনস্টে বলতে? থাকতেই পারে। এই যে লোকে যে বলছে না যে স্বরূপদা ব্যান্ড, কথাটা 100%, 200%। স্বরূপদা যদি মনে করে যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে হিরো থেকে আরম্ভ করে ডিরেক্টর থেকে প্রডিউসার থেকে টেকনিশিয়ান থেকে ব্যান্ড মানে স্বরূপদার কথা শেষ কথা, সে জানতেও পারবে না যে সে কাজ থেকে বঞ্চিত হয়ে যাবে কিরম ভাবে। প্রতিবাদ করতেন না তখন আপনারা, যখন হুট করে মানে ধরুন আপনারই কোনো সহকর্মীকে হঠাৎ করে ব্যান করে দেওয়া হলো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের প্রতিবাদ হতো না যে না কেন করছো? হ্যাঁ, প্রতিবাদ হতো তো। প্রতিবাদ হলে স্বরূপদার এগেনস্টে বলছি না, যে প্রতিবাদ করবে সেও ব্যান্ড হয়ে যাবে। স্বরূপদার সাথে আমাদের বছরে ধরুন 2টো করে মিটিং হয়, জেল মিটিং হয়, তো এখানে ফেডারেশনকে জানাতে হয়, লেটার দিতে হয়, তার মধ্যে স্বরূপদা বলুন, আরও ফেডারেশনের অন্য অন্য ব্যক্তি যারা আছে তাদেরকে ইনভাইট করতে হয়। তো এরম স্বরূপদাকে ইনভাইট করা হয়, স্বরূপদা প্রত্যেকটা মিটিংয়ে আসতো, এসে গিয়ে, যেহেতু আমি সেক্রেটারি পোস্টে ছিলাম,
আমার সাথে অশান্তি। স্বরূপদাকে কোনো মতে আমি বোঝাতে পারবো না, কেন উনি সবই বুঝে বসে আছে আগের থেকে। উনি ডিরেক্টর, উনি প্রডিউসার, উনি হিরো, উনি ফাইটার, উনি টেকনিশিয়ান, উনি সবই জানেন। আমরা যে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, উনি উনি আগের থেকে জেনে বসে আছে, এরকম ব্যাপার। সবদা প্রতিবাদ করতে গেলে সবদার সাথে একটা ধমকে চমকে বসিয়ে দেয়া। আমি বলে না, আপনি প্রত্যেকটা আপনি টেকনিশিয়ানকে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা সেক্রেটারি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন। আমাদের তো কমিটি ভেঙে দিয়ে সবদা 1 বছর ধরে আমাদের কমিটি বলে কিছু নেই, অকেজো করে দিয়েছে ফাইটার গিল্ড। ইভেন আমাকে অবধি 1 বছর ধরে বললো তোদের কোনো কমিটি ভেঙে দিলাম। কমিটি কি করে ভাঙতে পারে? একটা কমিটি ইলেকশন করে জিতে আসা জায়গায় পোস্টে, সেখানে স্বরূপদা এসে বলছে কমিটি ভেঙে দিলাম, মেনে নিল। ফেডারেশন থেকে যারা ছিল পোস্টে বললো হ্যাঁ ভেঙে দিয়েছে, সে পারে। আমি গিয়ে লয়ারের সাথে কথা বললাম, আমাদের লয়ারের সাথে কথাবার্তা বললাম। লয়ার বললো এর এগেনস্টে কেস করা যায়। এবার আমরা কি পারবো? রোলিং পার্টির সাথে, রোলিং জায়গা বসে আছে। আমরা কোথাও আমাদের এরমও আছে, অন্য ডিপার্টমেন্টে তাকে জেল পর্যন্ত খাটিয়ে দিয়ে সরকার, সে প্রতিবাদ করেছে বলে তাকে জেল পর্যন্ত ঘুরিয়ে দিয়ে সরকার, তার পোস্ট থেকে সরিয়ে দিয়ে থাকে। আমাকেও তাই করেছে। আজকে এই মিটিং হবে, আজকে টাকা দাও, আজকে ওই মিটিং হবে, টাকা দাও, আজ কোর্টে যাও, কোর্টে টাকা দাও। ওই যে ডিরেক্টরদের সঙ্গে যে হ্যাঁ। মামলাটা চললো, হ্যাঁ সেই সময়েও টাকা নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাপারে আপনার স্বরূপদার যদি কোনো ব্যাপার থাকে, কোর্টে কেস করছে কারা, কেস লড়ছে কারা, সরকারের লয়ার, সরকার থেকে লড়ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে টাকা দিতেই হবে। শুধু কেস বলে না, যে কটা কাজের জায়গায় আপনি বলবেন স্বরূপদা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টাকা ক্লেম করেছে। বন্যার ত্রাণ থেকে আরম্ভ করে বলুন, কেসের থেকে আরম্ভ করে বলুন, প্রোগ্রাম থেকে আরম্ভ করে বলুন। আমি শুধু একা না, আর আমি টাকাটা দেবো কোথা থেকে? আমাকে তো আমার সংগঠন থেকে দিতে হবে। আমি সংগঠনের কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি, আমাদের আমার যারা আন্ডারে আছে তাদের চোখে আমি খারাপ হয়ে যাচ্ছি। এ টাকা চাইছে, তুমি কেন দিচ্ছ? আরে না দিলে তো সে বলছে ক্যান্সেল করে দেবে এরম, এবং বলছে যে ডিপার্টমেন্টকে ক্যান্সেল করে দেবে। ভাবতে পারছেন আপনি? টাকা ছাড়া কোনো কাজ হয়নি। মানে টেকনিশিয়ানরাই দিয়েছে টাকা নাকি? টেকনিশিয়ান দিয়েছে, প্রডিউসার দিয়েছে, ডিরেক্টর দিয়েছে, অ্যাক্টর দিয়েছে, প্রত্যেকে। এর কোনো পেপারও নেই, প্রমাণও নেই। না। আমার কাছে আপনি পাবেন, কারণ আমি আপনার গুগল পে, ফোন পেতে আমি পেমেন্ট করি সব। মানে কোনো ভাউচারও ছিল না 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 না, ভাউচার ছিল না, বলেও দিয়েছে যে দেবে না। এই যে একটা মানে কথা হয়েছিল আমাদের সঙ্গে মিটিং এ, ওটা জানা গিয়েছিল যে 7.5% আপনাদের পারিশ্রমিক থেকে কেটে নেওয়া হবে বা পারিশ্রমিক থেকে দেওয়া হবে। একটা তো আপনাদের ইউনিয়নের চাঁদা থাকে, সেটা আমি জানি, তার পাশাপাশি মানে এটাও মানে দিতে হতো 7.5, একটা শুনছিলাম, ওটা যদি একটু মানে ক্লিয়ার করেন। এই 7.5টা যেটা উঠে এসছে হঠাৎ একটা দিন, হঠাৎ এটা নিয়ে ইসি মিটিং ডাকা হলো স্বরূপদা ফেডারেশন অফিসে। 7.5 নিয়ে আলোচনা হলো। লোকে বুঝতেই পারছে না 7.5 মানে কি। 7.5 মানে টোটাল যে যা ইনকাম করবে তার মধ্যে এই পার্সেন্টেজ দিতে হবে, এটা স্বরূপদা বলছে মিটিংয়ে। আর মিটিংয়ে কি বলবে? মিটিংয়ে উনি রেডি করে আসতেন, উনি কি বক্তব্য রাখবেন, উনি কি উল্টো দিক দিয়ে বক্তব্য পাবেন, রেজাল্ট উনি সব লিখে আনতেন। আর উনার ডিসিশন উনি করে আসতেন যে এইটাই লাস্ট ডিসিশন। প্রথম দিন থেকে এইটার এগেনস্টে সবাই, শুধু সেক্রেটারি প্রেসিডেন্টরা না, তার সাথে যত টেকনিশিয়ানরা তারা তো গিয়ে তাদের ইউনিয়নেও জানাচ্ছে যে 7.5 কাটা হবে। এবার 7.5 কাটা হবে, তার এগেনস্টে সবাই তো আপত্তি এখানে, কিন্তু কেউ বলতে পারবে না। উনি বলছে এটা কাটতে হবে। কেন? সেটা কি কোনো বীমা, স্বাস্থ্য বীমার ব্যাপারটা ছিল নাকি? মেডিক্লেম তো একটা ছিল, সেটা তো তারপরে আর ভ্যালিড ছিল না। মেডিক্লেমটা তো ভ্যালিড ছিল না, ও তো আমাদের রাজ্য সরকার থেকে দিয়েছিল ওটা। মেডিক্লেমটা ওটার সাথে কোনো ইয়ে ছিল না, মেডিক্লেমটা ল্যাপসও হয়ে গেল একটা সময়ের পরে। ওইটা উনি বলছেন পেনশন সিস্টেম করবেন, এডুকেশন কি দেবেন, উনি ওনার মতন করে বুঝিয়েছে যে এডুকেশনের জন্য দেওয়া হবে, স্কলারশিপের জন্য দেওয়া হবে, মেডিক্লেমের জন্য দেওয়া হবে। আলটিমেটলি ওইটা কিছুই না। আপনি 7.5 যে টাকার অ্যামাউন্টটা বলছিল, এটা কেউ রাজি ছিলেন না।
এটা দিতে কেউ রাজি না, কিন্তু উনি এটা নিয়েই ছাড়বেন, এটা ওনার বক্তব্য ছিল। উনি, এবং আপনাকে বলছি, আমাদের 3 বছর পর পর রেভুনেশন বাড়ে প্রত্যেকের, টোটাল টেকনিশিয়ান। 3 বছর কেন, 4.5 বছর হতে যায়, 4.5 বছর হয়ে গেল। আমরা কবে শুনেছি যে 33% বাড়বে? খালি শুনেই এসছি, শোনাটাই 1.5 বছর চলে গেল আমাদের, আর বাড়লো আর না। অনেক অভিযোগ আরো উঠছে, অশালীন কাজকর্ম, নানান কিছু, সেগুলো কতটা সত্যি? দেখুন, যতটা রটে কিছু অন্তত বটে, এটা তো মানবেন। কিছু তো ঘটনা এরকম ঘটেছে, না হলে কেউ বলে না এগুলো। মানবিক বন্ধু বলে একটা প্রকল্প চালু হয়েছিল, মানে একটা কি বলবো, প্রকল্প না, মানে ওটার একটা বেশ ইনিশিয়েটিভ নিয়েছিলেন স্বরূপ বিশ্বাস, যে যাদের মানে মনের সুরক্ষা রাখা, যে অনেকে সুইসাইড করছে টেকনিশিয়ানরা বিভিন্ন ফার্স্ট স্টেশনে, নানান কারণে, নানান কিছু, তো সেই উদ্যোগটা তো ভালো ছিল অনেক খারাপের মধ্যেও। সেটাতে কতটা উপকৃত হয়েছেন আপনারা? তাহলে আমি বলি, স্বরূপদার মাঝে মাঝে একটা করে প্রোগ্রাম করতো, কেন স্বরূপদা এই লাস্ট এই 1 বছরের মধ্যে স্বরূপদা বুঝে গেছিল যে আজ, কেন উনি তো বুদ্ধিমান, এটা তো মানতে হবে। উনি বুঝে গেছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমাকে আর বেশি দিন থাকতে পারবো না। তার কারণ হচ্ছে, বুঝে যাচ্ছে আস্তে আস্তে যে আমার এগেনস্টে অনেকে চলে যাচ্ছে। ও তখন কী করলো, মাঝে মাঝে একটা প্রোগ্রাম করতো, যেমন ধরুন রাখি উৎসব। কোথার থেকে হঠাৎ রাখি উৎসব, তার আগে ছিল না, কিন্তু হঠাৎ করে দেখি হাজার হাজার রাখি, তৃণমূলের লোগো দেয়া, পাঞ্জাবি পরে গাড়ি গাড়ি করে সব স্টুডিও রাখি পরাচ্ছি। আচ্ছা, তারপর আপনি একটা কি বললেন যেন, যে এই সুসাইড করছে, এই হঠাৎ মনে, হঠাৎ দিয়ে করতে কোন ডাক্তার কোথার থেকে কাদেরকে নিয়ে নে বসি, তখন প্রত্যেক টোটাল টেকনিশিয়ানদেরকে এক জায়গা করার প্রচুর চেষ্টা করত, কিন্তু সবাই জানতো, সবাই এই প্ল্যানটা ধরে নিয়েছিল। আমি বলে না, প্রত্যেকেই প্ল্যানটা ধরে নিয়েছিল। আচ্ছা, মানুষ কখন করে এসব জিনিস? সে ডিপ্রেশনে চলে গেল, সে কাজবাজ পাচ্ছে না, তো কাজবাজ তো না দেওয়ার লোকই তো উনি অফ করছেন, উনি ডাক্তার, মানে উনি রোগ দিয়ে দিচ্ছেন, উনি ডাক্তার দিয়ে চেক আপ করাচ্ছেন। মানে চোরকে বলছে চুরি করতে, আর গৃহিণীকে বলছে সজাগ থাকতে, এরকম ব্যাপার। এই ডাক্তারদের নিয়ে হঠাৎ দেখলাম লয়ার চলে আসবে কোথার থেকে, কত লয়ার, সেই লয়ার, এক একটা লয়ার সে মনে আমরা আমাদের মিটু ব্যাপারটা নিয়ে যখন খুব শোরগোল পড়লো, right? হঠাৎ লয়ার মানে সে হাইফাই লয়ার, ছোটখাটো না, যাদের সামনে পৌঁছতে পারবো না এরকম লয়ার আছে। হঠাৎ করে শুনি লয়ারদের নিয়ে একটা এরকম প্রোগ্রাম, কি না এসব ঘটনা, এগুলো স্বরূপদা করতো, করে চাইতো পুরো সংগঠনটাকে এক জায়গা করার জন্য। সবাই বুঝতে পারতো, অর্ধেকজন আসতোই না, অর্ধেকজন ভয়ে আসতো। আমি তো ভয় যেতাম, এটা খোলাখুলি কথা, এটা আমাকে ভয় কিন্তু চিত্রকবিরা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো, কোনো কথা তিনি বলতেন না। না, তখনও ভয় পেতাম, এটা ভয় পেতাম, হ্যাঁ ভয় পেতাম। এটা তো দেখুন, আমাকে পুড়ে খেতে হবে, আমি তো এর বাইরে যেতে পারবো না। আমি তো এই সময় এসে আমি নতুন করে কি ভাবতে পারবো না। তো সুতরাং আতঙ্ক বললাম আপনাকে। স্বরূপ বিশ্বাসের পরে সেকেন্ড যদি নাম হয় একটা শর্ট নেম, হচ্ছে আতঙ্ক। কতটা আশাবাদী যে নতুন সরকার কি করতে পারে? দেখুন, যতই বলা হোক যে রাজনৈতিক রং যেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে না লাগে, সেটা কিন্তু মুখে বলা হলেও রাজনৈতিক রং কিন্তু লেগেই যাচ্ছে। কেননা যখন প্রতিবাদ হচ্ছে আপনাদের, নানান সময় টেকনিশিয়ানদেরও প্রতিবাদ হচ্ছে, সেখানেও কিন্তু জয় শ্রীরাম স্লোগান চলছে দাদা। তাহলে কতটা আশাবাদী আপনি, বা আপনারা, আপনার দল, আপনাদের মানে সবারই প্রতিনিধি হয়ে, মানে আপনার গিল্ডের সবার প্রতিনিধি হয়ে আমি আপনার কাছে এসেছি, হ্যাঁ, তো কতটা আশাবাদী? দেখুন, সবার প্রথম আমি প্রথম কথা হচ্ছে, প্রথমত আমি হিন্দু, এটা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এই জয় শ্রীরাম কথাটা যে বলতেই পারে, যারা বলবে না তারা মনে করুন সে আমাদের কাস্টের মধ্যে নয়। প্রথমত ফিল্ম ইন্ডাস্ট্রিকে শুধু বলে না, আমার বলার বক্তব্য হচ্ছে, যা এই 15 বছর, দেখুন আমারও বয়স হয়েছে, আমি 3টে সরকার দেখে আসলাম। এমনি সিপিএম দেখে এসেছি, তৃণমূল দেখলাম, আর এখন বিজেপি দেখছি। দেখুন, খারাপ ভালো কম বেশি হবে, দেখুন যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না
তার কিন্তু ভুল হয় না, কিন্তু 10টা কাজ করলে 2টো কাজ ভুল হবেই, এটা মানতে হবে। আজ তৃণমূল 10টা কাজ যদি করে থাকে 10টাই ভুল, 10টাই ভুল হয়েছে। আপনি যদি বলেন তার কারণ শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি দেখলে চলবে না। আপনি যে কোনো, আপনি রিয়েল এস্টেট বলুন, ট্রান্সপোর্ট বলুন, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান, আপনি দেখান খালি হওয়ার মধ্যে খালি কিছু পার্ক হয়েছে, কিছু কালারফুল রং হয়েছে, কিছু লাইট হয়েছে, এছাড়া আপনি দেখান কার উন্নতি হয়েছে, কার ভালো হয়েছে? না স্বাস্থ্য, না এডুকেশন, আপনি কোনো দিক দিয়ে দেখাতে পারবেন যে ভালো আজকের দিনে? আমার মনে হয় যে শুভেন্দুবাবু যেটা করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, পাপিয়াদি বলুন, রুদ্রদার সাথে বহুত কাজ করেছে, রুদ্রদার সাথে বলুন, হিরণদা ড্যামি, আমি একমাত্র ওনার ড্যামি হিসাবে কাজ করেছি, বহু কাজ করেছি, বহু ছবি করেছি, হিরণদাকে মেসেজও করেছিলাম আমি। তো যাই হোক, আমার বলার বক্তব্য হচ্ছে যে কেউ না কেউ কোনো না কোনো পার্টি করেই, তাকে তো ভোট তো দিতেই হয়। অরাজনৈতিক বলে কোনো শব্দ নেই, আসলে কেউ ওপেন, কেউ ভেতর, রং আছে। এবার যে যখন সরকারে থাকে সে সেটাকে হস্তক্ষেপ করে, এবার সে চায় যে ভালোভাবে করা। তো আশা করি আমাদের এখন সরকার, শুভেন্দুবাবু, পাপিয়াদি, রুদ্রদা, এরা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত, এরা বোঝে। বিশেষ করে রুদ্রদা তো ফিল্ম ইন্ডাস্ট্রিকে সব কিছু জানে, যে টেকনিশিয়ান থেকে আরম্ভ করে আর্টিস্ট অব্দি। কেন উনি একটা সময় কি ছিলেন আপনারা জানেন ভালো করে। আপনি ওই জায়গার থেকে আজকে এই জায়গায় এসছে, আমাদের গর্ব হওয়া উচিত। তো সুতরাং রুদ্রদা বলুন, পাপিয়াদি বলুন, আমরা আশা করছি ফিল্ম ইন্ডাস্ট্রি খুব ভালো জায়গায় নিয়ে যাবে। তার কারণ হচ্ছে এই যে বলে যে স্বরূপদা বহু কাজ আসতে পারে না, ঠিকই কথাটা। এখন সৌরভ গাঙ্গুলি যে বায়োগ্রাফি যেটা হচ্ছে, এটা চলে গেছিল ঝাড়খণ্ডে 2 মাস আগে, দেখুন সেই কাজটা চলে এসছে। সাউথের ছবি দেখুন দুটো চলে আসলো, হিন্দি ছবি সঙ্গে 2 মাস হয়নি সরকার, কত কাজ দেখুন আপনি। ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক কাজ এসছে, অনেক কাজ ঢুকেছে, আপনাকে একটু টাইম দিতে হবে। সব কিছু সবে তো 2 মাস হলো, এখনো বহুদিন পড়ে আছে। তো সুতরাং একটু টাইম দিতে হবে, একটুখানি সবাই বসুক ঠিক জায়গা মতন, সবাই কাজ পাবে। সবাই এতদিন তো কাজ করেছে, বলুন না 2 মাস না বলতে পারে, কিন্তু এই 2 মাসে অনেক কাজ এসছে, কাজ হচ্ছে, কাজ করবে, আশা করি খুব ভালো করবে। আবার লাস্ট কথা বলি, একটা মনে মধ্যে আতঙ্ক কাজ করতো। স্বরূপ দাস নাম শুনলে রাত্রির 2টোর সময় ফোন আসতো, রাত্রির 1টার সময় ফোন আসতো। আর ফোন যখনই দেখতাম, দেখে একটা 2 মিনিট চিন্তা করতাম কি বলবো, কি আসবে এখান থেকে উল্টো দিক দিয়ে। রাতে ঘুম আসতো না, এরকম হয়ে গেছে। আজকে ফ্রিভাবে ঘুমাতে পারছি, আজকে ফ্রিভাবে কাজ করতে পারছি, ভালো লাগছে খুব। আপনার মতামত আপনি ব্যক্ত করলেন, আমরা শুনলাম, ইটিভি ভারতের দর্শকরাও শুনলেন। থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।